আসসালামু আলাইকুম। পলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের চ্যাপ্টার 4 এর প্রথম ক্লাস করব, ডিভিডেন্ড পলিসি। এই বইয়ের সম্বন্ধে কিছু সংক্ষিপ্ত আলোচনা করে নিই। এই বইতে আপনার চ্যাপ্টার আছে টোটাল 7টা। প্রথম চ্যাপ্টারে কোনো অঙ্ক নাই, শুধু থিওরি আছে। আর 6টা চ্যাপ্টার আছে হলো ম্যাথ। এই সাবজেক্টে প্রতি বছর প্রচুর পরিমাণ ফেল করে। সাবজেক্টটা সহজ হলো, ফেল করে বেশি। ফেল করার প্রধান কারণ হলো থিওরি গুলো ইংরেজিতে লিখতে হয়। থিওরি 40-50 নাম্বার আসে, কিন্তু সেখান থেকে আপনার পাস করার সুযোগ থাকে না। কারণ কি, থিওরি গুলো ইংলিশ লিখতে হয়। ইংলিশে থিওরি হলে বেশি নাম্বার উঠানো যায় না। আর অধ্যায় আছে কয়টা? 6টা। 6টা অধ্যায় থেকে যে কোনো জায়গায় যে কোনো 5টা আসে, একটা অনেক সময় আসে না, অনেক সময় 6টাই আসে। এখন আপনি যদি A+ পেতে চান, তাহলে 6টা অধ্যায় আপনাকে করতে হবে, কোনোটা বাদ দেওয়া যাবে না। আর যদি আপনি পাস করতে চান, মিনিমাম 4টা অধ্যায় করতে হবে। 2, 3, 4, 5 এই 4টা অধ্যায় করলে 5 নাম্বার আশা করা যায়। পাস করতে হলে এই 4টা করতে হবে। 4টার মাঝে এইগুলো অনেক সহজ। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 5 অনেক সহজ। 2 এবং 5 এখান থেকে 10, 10, 20 কনফার্ম প্রতি বছরই আসে, এবং প্রশ্ন কঠিন হলেও আপনি দিতে পারবেন। চ্যাপ্টার 2 এবং 5, তার মানে যে আপনি নতুন যারা আছেন, যারা ভয় পাচ্ছেন এই সাবজেক্টটারে, তারা কি করবেন, আমার ভিডিও দেখে দেখে চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 2টা একটু চেষ্টা করবেন। দেখবেন আপনার কাছে সাবজেক্টটা অনেক সহজ লাগতেছে। আমি আপনাকে চ্যাপ্টার 4 করাচ্ছি। এখন আপনার প্রশ্ন হতে পারে, স্যার চ্যাপ্টার 4 যে করছি, আমাকে 1, 2 করাবেন না? হ্যাঁ, সবগুলো করাবো। এই সিরিয়ালি করতে থাকবো। 4-এর পরে 5, 5-এর পরে 6, পরে 7, পরে আবার 1 আসবে, পরে আবার 2 পরে 2 আসবে, পরে 3 আসবে, আপনার বই শেষ। এখন আরেকটা প্রশ্ন করতে পারেন যে, স্যার আপনি যে 1, 2 না করায়, এটা হলো যোগ, এটা হলো বিয়োগ, এটা গুণ আর এটা ভাগ, আমাকে গুণের চ্যাপ্টার যে করাইতেছেন আমি কি বুঝবো? আপনি ক্লাস 1-এ বা 2-এ পড়েন না যে এটা প্রথম চ্যাপ্টার হলো যোগ, পরেরটা হলো বিয়োগ, পরেরটা হলো গুণ, পরেরটা হলো ভাগ? এই দুইটা না করলে এটা বুঝতে পারবেন না, এরকম কিছু না। এই দুইটার সাথে এই 4 নাম্বারটার কোনো সম্পর্ক নেই, 4 নাম্বারের সাথে 5 নাম্বারের সম্পর্ক নেই, এই একটার সাথে কোনটার সম্পর্ক নেই। এই অনার্সের লেখাপড়া সব সাবজেক্টেরই প্রতিটা অধ্যায় ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা। সো আপনার যে অধ্যায় থেকে করলে 10 নাম্বার সহজে আনসার করা যায়, সেগুলো আমি আগে ভাগে করাই আপনাদের 5 নাম্বারটার বুঝাই দিই আগে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্লাস শুরু করে দিই। আপনি আজকের ক্লাস করলে বুঝতে পারবেন এই চ্যাপ্টারটা কতটুকু সহজ বা কতটুকু কঠিন। আচ্ছা, আর পড়ানোর সিস্টেমটা আরেকটু বলে রাখি। আপনি ভাবতে পারেন এখানে শীটের মাঝে, আপনি নতুন আজকে হয়তোবা, এখানে শীটে এটা ডিভিডেন্ড পলিসি অঙ্ক আছে মাত্র 7টা। 8টা অঙ্ক আছে। 8টা অঙ্ক করলে কি 10 নাম্বার কমন করবে? না। 8টা থেকে যে হুবহু 10 আসবে এরকম না। এই 8টা অঙ্কের বেসিক। এই অধ্যায়ে 4 ধরনের অঙ্ক আছে। 1 নাম্বার হলো ওয়াল্টার, একজন গবেষক, গর্ডন একজন আছে, একজন আছে, আর একটা স্প্লিটের অঙ্ক আছে। 8টা অঙ্কের মাধ্যমে 4টা বিষয়কে আমি আলোচনা করার চেষ্টা করছি, এবং আপনার এই 8টা অঙ্ক দিয়ে এই অধ্যায়ের 4টা বিষয়ের বেসিক ধারণা আমি দিয়ে দিব। ওইগুলোর আলোকে আপনি আপনার মেইন বই থেকে অথবা আপনি আপনার গাইড বই থেকে, যেটা কিনছেন আপনি, ওইখান থেকে সবগুলো, ধরেন 50টা অঙ্ক আছে, 50টাই আপনি করতে পারবেন। যদি কোনো জায়গায় আপনি পারতেছেন না, সেটা মার্ক করে রাখবেন। 8টা অঙ্ক করানোর শেষে একটা সলভ ক্লাস হবে, 2টা সলভ ক্লাস হবে। ওই ক্লাসগুলোতে আপনি সেই প্রশ্নগুলো রাখতে পারবেন। 99% আপনি পারবেন। কিছু পারবেন না, সেগুলো আমার সাথে আলোচনা করবেন, ইনশাল্লাহ সমাধান করে দেবো। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। অনেক কথা বললাম, কথা বলার কারণ আছে, কারণ অনেকেই এইগুলা বুঝে না, আমাকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে ডিস্টার্ব করে, এই জন্য আগেই বলে রাখি। প্রবলেম 1 করবো আমরা। হ্যাঁ, আমরা বেসিক কথাবার্তা ক্লাসের মাঝখানে বলে দিব এগুলা কি বলতেছে। বলতেছে একটা প্রতিষ্ঠানের আর্নিং পার শেয়ার 20, আর কি ইপিএস বলে এটাকে, ইপিএস 20 টাকা। দ্য ফলোইং ডাটা রিলেটেড
অফ ইমতিয়াজ কোম্পানি লিমিটেড। ইমতিয়াজ কোম্পানির কিছু তথ্য এখানে দেওয়া আছে। বলতেছে আর্নিং পার শেয়ার, একটা শেয়ার আপনার 20 টাকা আয় করে। এখন এটা শিখতে হলে আপনাকে ছোটখাটো অনেক কিছু জানতে হবে। ইপিএস 20, এটার ইপিএস যদি আপনি না জানেন, আগে যদি কিছু না পড়ে থাকেন, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার উঠে গেছেন, ইপিএস জানেন না, এরকম আছে নাকি, এটা আমি বিষয়টা একটু বুঝিয়ে দিই। ধরেন আপনার কাছে টাকা আছে 1 লাখ, ওই টাকাটা আপনি ব্যাংকে রেখে সুদ খাইতে চাইতেছেন না, ভাবলেন আমি একটা কোম্পানির শেয়ার কিনবো। আমার সময় নেই, আমি চাকরি করি, টাইম নেই তো এত বেশি, আমি একটা কোম্পানি গ্রামীণ ফোন জিপির অনেক ভালো কোম্পানির শেয়ার, এখান থেকে আমি 1 লাখ টাকার শেয়ার কিনলাম। 1 লাখ টাকার শেয়ার কিনলাম, কেন কিনলাম, এই 1 লাখ কেন দিলাম এই কোম্পানিতে? এই কোম্পানি এই 1 লাখ টাকা নিয়ে কি করতেছে, আমাকে সে কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে কিছু লাভ আমাকে দিতেছে, সেই লাভটাকে বলা হয় ডিভিডেন্ড। ধরেন ব্যবসা করে তার লাভ হয়েছে কয় টাকা, 1 শেয়ারে 20 টাকা, সে আমাকে কিছু টাকা 20 টাকা দিবে না 5 টাকা, এই 20 টাকার মাঝে নিয়ম আছে, ইচ্ছা করলে 5 টাকাও দিতে পারে, 10 টাকাও দিতে পারে, 1 টাকাও নাও দিতে পারে, 0 টাকাও দিতে পারে। এখন কোম্পানি জানা দরকার যে এই 20 টাকা যে লাভ করলাম পুরোটাই দিয়ে দিলে বেশি আমার লাভ, নাকি 1 টাকা যদি না দেই সেটা আমার লাভ। এই ডিসিশনটা নেওয়ার জন্য এই চ্যাপ্টারটা ডিভিডেন্ড পলিসি। কোম্পানির পক্ষ থেকে জিপি কোম্পানি বা যে কোম্পানির শেয়ারটা আপনি কিনছেন, সেই কোম্পানির যে আপনার চিন্তা করবে যে আমি সম্পূর্ণ টাকা যে 20 টাকা লাভ করলাম পুরাটাই দিয়ে দিব মালিকদের, নাকি সম্পূর্ণ রেখে দিব, সেটা কোনটা করলে বেশি ভালো হবে, সেটা শিখার কাজ আমরা গবেষণা করবো এই চ্যাপ্টারের মাধ্যমে। এই ইপিএসটা বুঝলাম কি, সারা বছরে ব্যবসা করে যে লাভ করছে একটা শেয়ার বাবদ যে লাভ আপনি পাওয়ার হক আপনার, এটাকে ইপিএস বলে, আর্নিং পার শেয়ার। এরপরে বা এটাকে ই দিয়েও প্রকাশ করা যায়, ইপিএস কে শুধু ই দিয়েও প্রকাশ করা যায়। এরপর কিছু তথ্য আপনার জানতে হবে, শিখতে হবে, 4-5টা তথ্য। ক্যাপিটালাইজেশন রেট 12%। আপনি যে মূলধনটা আনছেন 1 লাখ টাকা, ধরেন এটা আপনার নিজের না, আপনি আপনার ভাইয়ের কাছে বা বন্ধুর কাছে বা একটা ঋণ করে নিয়ে আসছেন ব্যাংক থেকে, ওই লোককে আপনাকে 12% সুদ দিতে হচ্ছে। মূলধনের একটা খরচ আছে, প্রতিটা টাকারই একটা খরচ আছে, এটাকে ক্যাপিটালাইজেশন রেট বলা হয়। এটাকে কে ই বলা হয়, আপনি যে টাকার মূলধন নিয়ে আসছেন, কে ই বা কে বললেও চলবে, শুধু কে বলেন তাও চলবে। কত বলছে, 12%। এরপর প্রশ্নে আরেকটা কথা বলা আছে, ডিভিডেন্ড 12 টাকা। ডিভিডেন্ড 12 টাকা, অর্থাৎ কোম্পানি বলতেছে আমি 20 টাকা লাভ করছি, পুরোটা দিব না, কিছু রাইখে দিব ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে ব্যবসা যদি ভালো হয় না খারাপ হয় এটা জানি না, এই জন্য আমি তোমাদের ডিভিডেন্ড মুনাফা 12 টাকা দিব। তাহলে এই ডিভিডেন্ডকে ডি দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আরো কিছু কথা বলছে, রিটেনশন রেশিও মানে বাকি কতটুকু রেখে দিল, রিটেনশন রেশিও মানে কত পার্সেন্ট রেখে দিল আর কি, বাকি 8 টাকা যে রেখে দিল এটা পার্সেন্টেজে বলে দিছে আর কি। রিটেনশন রেশিও এটার অর্থ কি, এই 20 টাকার মাঝে 12 টাকা দিল আর বাকিটা রেখে দিল। আমি যেগুলো বলতেছি এগুলো আপনার যদি আপনি দুর্বল স্টুডেন্ট হন এগুলো বোঝার দরকার নাই, আমি আপনার শর্টকাট শিখিয়ে দিব যে এটা মনে রাখবেন, তাহলে পরীক্ষায় 10। কিন্তু বেসিক শিখলে কঠিন অঙ্কও আপনি পারবেন। এখন বলতেছি নিচে, if the initial rate of return is 12% বা 11% বা 8%। আচ্ছা আমরা একটাই বুঝি, ধরেন আপনি ধরেন এই 1 লাখ টাকা 5 লাখ টাকা যেটাই আছে, এটা যদি আপনি আরেক জায়গায় বিনিয়োগ করেন, এই কোম্পানিতে বিনিয়োগ না করে অন্য জায়গায় বিনিয়োগ করেন, তাহলে 12% লাভ পাইতে পারেন। এই 3টা অপশন দিচ্ছে আর কি, আমরা একটা দিয়ে করতেছি। বলছে ইন্টারনাল রেট অফ রিটার্ন 12% যদি হয়, ডিটারমিন দা প্রাইস পার শেয়ার, একটা শেয়ার দাম কত হবে ওয়াল্টারের মত অনুযায়ী। ঘটনাটা পরে করব আর এইগুলো পরে করব, আমরা শুধু এতটুকু বুঝতেছি ওয়াল্টার যে আছে তার মতামত অনুযায়ী আমাদের এই শেয়ারটার দাম কত হওয়া উচিত। অর্থাৎ তারা এখানে বলে দিছে এটাকে আর বা আই দ্বারা প্রকাশ করা হয়, সুদের হার।
আপনি যদি এই কোম্পানি না কিনে অন্য কোম্পানি কিনতেন, হ্যাঁ, সেটা বলেছে যদি 12% রেট হয়। এখন এই তথ্যগুলো দিয়ে তারা বলছে ওয়াল্টারের মত অনুযায়ী, অ্যাকর্ডিং টু ওয়াল্টার, ওয়াল্টারের মত অনুযায়ী এই শেয়ারের দাম কত হওয়া উচিত, এই শেয়ারটা যে আপনি কিনবেন ধরেন, তারা ইনফরমেশন দিছে এই বছর এই কোম্পানি 20 টাকা লাভ হয়েছে, মালিকদের 12 টাকা দিছে, মূলধনের সুদ এত, ঋণের ব্যাংকের সুদ এত, এগুলা দিয়েছে। 4টা তথ্য প্রশ্নে দেওয়া থাকবে কোনো না কোনো জায়গায়, প্রতিটা অঙ্কে এই 4টা জিনিস দেওয়া থাকে, এটা দিয়ে দিছে। এখন একটা শেয়ার কত দিয়ে কিনলে আমাদের কেনা উচিত, ওয়াল্টার বলতেছে মার্কেট প্রাইস পার শেয়ার, বা পিও বলা হয় এটা সংক্ষেপে, সমান সমান এই সূত্র ডি প্লাস আর বাই কে ই মাইনাস ডি বাই কে। ধরেন আপনি একেবারে দুর্বল স্টুডেন্ট, এসব কিছু বুঝেন না এত কিছু, আপনার দায়িত্ব কি ওয়াল্টার শব্দটা বলে দিলেই এই সূত্রটা মুখস্থ করে ফেলা। কই থেকে, কোন জায়গা থেকে পাবেন, এই যে শীটটা আছে, শীটের নিচেও আছে, আবার আপনাকে দিয়ে দিছি যে এখানে দেওয়া আছে ওয়াল্টার বললে এই সূত্র, গর্ডন বললে এই সূত্র, বললে এই সূত্র, হ্যাঁ, এগুলো সব দেওয়া আছে, এগুলোর অর্থ কি এই যে এই জায়গায় লেখা আছে। এই শীটটা যদি ভালো করে পড়েন আর ভিডিও গুলা যদি দেখেন, তাহলে প্রাইভেট এই যে আমার এখানে যে জুম ক্লাস, এটা না করলেও চলবে, ঠিক আছে। এই শীট থেকে আপনি সূত্রগুলো লিখে নিতে পারবেন। আপনি 4টা তথ্য খুঁজে বের করবেন, ই এর মান, কে এর মান, ডি এর মান, আর এর মান, 4টা খুঁজে বের করবেন, মুখস্থ করে ফেলবেন আর সূত্রটা লিখে ফেলবেন, তাহলেই হয়ে যাবে। এখন আপনাকে সূত্রের মানগুলো বসাতে হবে। যদি আর এর মান যদি 12 হয়, আপনাদের এখন ক্যালকুলেটরটা নিতে হবে। 12% মানে 0.12। আপনাদের একটু সাইন্টিফিক ক্যালকুলেটরটা নিয়ে বসতে হবে, হ্যাঁ। যদি 12 হয়, তাহলে পি ও সমান সমান কি হবে, ডি এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে 12, আর এর মান প্রশ্নে দেওয়া আছে 12% মানে 0.12, কে এর মান দেওয়া আছে 0.12, ই এর মান দেওয়া আছে 20, ডি এর মান দেওয়া আছে 12, কে এর মান দেওয়া আছে 0.12। এখন আপনার কাজ হলো সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে কাজ করা, আমার আর কোনো কাজ নেই। এখন সবাই একটু হিসাব নিকাশটা করে ফেলেন। এখানে 12 আসে, এখানে আসে 1, এটা দিয়ে এটা ভাগ করলে 1 আসে, এটা দিয়ে এটা বিয়োগ দিলে 8 আসে, আর নিচে 0.12, এটা যোগ করলে আসে হলো 20.12। দেখি ক্যালকুলেটর দেখে কে কে ক্যালকুলেটর নিছেন, কত আনসার আসছে। কেউ করেন নাই, সবাই অলস। অলস হলে পরীক্ষায় কিন্তু ওই অলসের মতো নাম্বার পাবেন। 12 ধরলে আনসার আসে হলো 166.67। অসংখ্য ধন্যবাদ। 166.67। এবার 12 ধরে করছেন, পরে বলতেছে শুধু 12 ধরে করলে হবে না, যদি এবার 11 ধরে করি এবং 8 ধরে করি তাহলে কত হয়, তারা জানতে চাইছে। তো 11 এবং 8 ধরে আপনাকে করতে হবে। 11 এবং 8 ধরে করলে সবকিছুই ঠিক থাকবে, সবকিছুই ঠিক থাকবে। 11 এবং 8 যদি ধরে করতে চান, আর এর মান দেখবেন হয় 8 সমান সমান 11%, অথবা 0.11, পিও সমান সমান, সবকিছু ঠিক থাকবে, 12 ঠিক থাকবে, 0.12 ঠিক থাকবে। এই যে আর এর মান হলো 0.11, এখানে 0.12, 20 ঠিক আছে, 12 ঠিক আছে, পয়েন্ট কে এর মান 0.12। ক্যালকুলেশন শুধু আপনার করতে হবে, করে ফেলেন আপনারা।
যারা এই আপনার লাইভে আছেন তারা উপরে একটু দেখাতে পারেন যে কত কত আসতেছে আনসার গুলো। একশো 91.73, 191.73। আমি আর দেখাইলাম না ক্যালকুলেশন, হ্যাঁ, তাহলে আবার করতে হবে। আর এর মান এবার 8 বলছি, 8%, 0.08। তাহলে পিও সব জায়গায় ঠিক থাকবে, এই জায়গায় 11 জায়গায় শুধু 8 লিখে দিলাম। আজকের ক্লাসটা যারা করবেন তারা 10 নাম্বার ইনশাল্লাহ আনসার করার মতো আপনার এবিলিটি চলে আসবে। আপনি আজকে ক্লাস করে আপনি আপনার বইটা নিবেন, নিয়ে দেখবেন অনেক অঙ্ক আপনি পারতেছেন। ওয়াল্টার মডেলের সব অঙ্ক পারতেছেন, গর্ডন মডেলের সব, বাকি 4টা নিয়মের মধ্যে 2টা নিয়ম ক্লিয়ার হয়ে যাবে আপনার। আচ্ছা, এই টাকাগুলো আমি কমেন্টে যারা যেটা বলতেছে এটার আলোকে লিখতেছি, আমি নিজে করি নাই, কারণ এক ক্যালকুলেশন শিখিয়ে দেওয়ার তো আমার দায়িত্ব না, এগুলো তো আপনারা নিজেরা করতে পারেন। দেখি লাইভে কেউ কিছু লিখছে কিনা। অঙ্ক যদি না বুঝে থাকেন প্রশ্ন করতে পারবেন। লাইভের মানুষরাও বিরাট অলস, কেউ একটা অঙ্ক করে না, শুধু দেখে। আচ্ছা ঠিক আছে, আপনাদের এখন যদি কোনো কোয়েশ্চেন থাকে অঙ্ক নিয়ে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার এটা বুঝি নাই সেটা বুঝি নাই, একটু বুঝাই দেন, তাহলে আমি বুঝাই দিব ইনশাল্লাহ। হ্যাঁ, হাত উঠালে প্রশ্ন করার সুযোগ থাকবে। এখন আমরা ওয়াল্টন মডেল তো আমি শিখে গেলাম, এইখানে তথ্যগুলো দিয়ে আমাদের করতে হবে। এখন তারা বলছে ওয়াল্টন করলে হবে না, এবার গর্ডন মডেল করে দেখাতে হবে। গর্ডন মডেল করো। এখন গর্ডন মডেল যদি আমি করতে হয় তাহলে আমার গর্ডন মডেলের সূত্রটা শুধু জানতে হবে। তথ্য তো উপরে দেওয়া আছে, ওয়াল্টারের কোনো কোয়েশ্চেন নেই, কারো কিছু কোয়েশ্চেন বলেনি। গর্ডন মডেলের সূত্র লিখে ফেলি। গর্ডন মডেলের সূত্র এখানে দেখে নিই। গর্ডন মডেলের সূত্রটা কি? গর্ডনের মতে শেয়ারের দাম কত হওয়া উচিত। গর্ডন মডেলের সূত্র দেখা যায় এখানে 2টা আছে, আপনি যে কোনো একটা ইউজ করতে পারবেন, এটাও ইউজ করতে পারবেন, এটাও ইউজ করতে পারবেন, আপনার ইচ্ছে। মুছে গর্ডন মডেল লিখে দিন। অ্যাকর্ডিং টু গর্ডন মডেল, আচ্ছা ওয়াল্টন মডেলটা আমি আরেকবার একটু সংক্ষেপে বুঝিয়ে দিই, অনেকে দুর্বল স্টুডেন্ট। এই তথ্যগুলো প্রশ্নে দেওয়া থাকবে 4টা তথ্য, এটা আপনার খুঁজে বের করতে হবে। একটা ইপিএস মানে একটা হলো কে ক্যাপিটালাইজেশন রেট, একটা ডিভিডেন্ড, আর একটা হলো আর। এইগুলো থাকবে, কোন না কোন জায়গায় লুকানো থাকতে পারে, বের করতে হবে প্রথম কাজ। প্রশ্ন যখন ওয়াল্টন মডেল বলবে এই সূত্রটা মুখস্থ করবেন, এই সংখ্যাগুলো এই সূত্রে বসাবেন, আর ক্যালকুলেটর দিয়ে চাপ দিবেন, মানগুলো আসবে যেভাবে শিখিয়ে দিচ্ছি। তো ওয়াল্টন মডেলের সব অঙ্ক এরকম। এখন আমরা গর্ডন মডেলে চলে যাই। গর্ডন মডেল বলতেছে যে আমি এই নিয়মে অঙ্ক করি না, আমার আলাদা সূত্র। শেয়ারের দাম বের করার জন্য আমি আলাদা ফর্মুলা বের করছি। এক একজন রাইটার এক এক ধরনের, গবেষক এক এক ধরনের সূত্র ব্যবহার করবি, স্বাভাবিক। পিও বের করার জন্য উপর হবে ডি, নিচে হবে কে মাইনাস বি ইন্টু আর, অথবা এটাও ব্যবহার করতে পারেন, ই 1 মাইনাস বি কে মাইনাস জি, এটাও ব্যবহার করতে পারেন। দুটো একই সূত্র, কারণ ডি সমান সমান এই জিনিসটা, আর জি সমান সমান এই জিনিসটা। এখন আমরা এই সূত্রের ডি কে চিনি ডিভিডেন্ড, কে কে আমরা চিনি মূলধনের সুদ, আর কে চিনি ঋণের সুদ বা রেট অফ রিটার্ন। এই বি জিনিসটা কি? বি জিনিসটা হলো রিটেনশন রেশিও, যে একটা বলেছিল আমি লিখি নাই, যে টাকাটা সে সঞ্চয় ওয়াল্টন মডেল কেন বের করা হয়,
কারণ প্রশ্নে বলা আছে বলে, এই যে নিচে বলা আছে ওয়ালটন মডেলের অঙ্ক করো। ওয়ালটনের মতে শেয়ারের দাম কত হবে? এই তথ্যগুলোর আলোকে ওয়ালটনের মতে শেয়ারের দাম কত হবে? শেয়ারের দাম বের করতে হলে ওয়ালটনের মতে সূত্র দিয়ে করতে হবে। গর্ডনের মতে যদি শেয়ারের দাম বের করতে হয় তাহলে এখন যে সূত্র লিখেছি এটাতে করতে হবে। এখন এই বিটাকে আমরা খুঁজে পাইনি। বিটা কি হলো? যেই পার্সেন্টটা, বি হলো রিটেনশন রেশিও, যে পার্সেন্টটা আমাকে রেখে দিতে বলছে পরীক্ষায় ইয়েতে, যে পার্সেন্টটা আমি রেখে দিব, 40% রেখে দিব বলে দিচ্ছে। যা আয় করা হবে তার 40% রেখে দিব, এটা বি বলা হয়। রিটেনশন রেশিওকে বি বলা হয়। বি সমান সমান 40% বা 0.40। তাহলে আমরা সূত্রে মানগুলো বসাবো। এই সূত্রটা আমরা কঠিন যে বড়, এটা বাদ দিয়ে দিলাম, এটা দিয়ে করি। গর্ডনের মতে এই সূত্র অনুযায়ী ডি এর মান দেওয়া আছে 12, কে এর মান দেওয়া আছে 0.12, বি এর মান দেওয়া আছে 40% মানে 0.40, আর এর মান দেওয়া আছে 0.12। এখন আপনার কাজ, এখন আর আমার কাজ নাই, আপনারা এখন করেন। কত আসে বলেন? 12 এটা দিয়ে এটা গুণ করলে আসে 48 মন। 12 এটা থেকে এটা বাদ দিলে আসে 0.72, এরকম কিছু একটা আসতে পারে। এটা থেকে এটা বাদ দিলে ভাগ করে, এটাকে এটাতে ভাগ করলে আসে 166.67। গর্ডনের মতে যদি 12% মূলধনের ঋণের সুদ হয়, অপরচুনিটি কস্ট হয় বা রেট অফ রিটার্ন হয়, তাহলে শেয়ারটার দাম 166 টাকা হওয়া উচিত। আপনার কি কাজে লাগবে? এই লোকের গবেষণাতে আপনার কি কাজে লাগবে? আপনি যদি শেয়ার, এই কোম্পানির শেয়ার কিনতে যান, শেয়ার বাজারে দাম আছে 200, ধরে নেন এই কোম্পানির দাম শেয়ার আছে 200, গর্ডন বলতেছে 166 বেশি দিয়ে কিনলে তুমি লস খাবা। তখন আপনি বুঝে গেলেন যে এই শেয়ারটা কিনলে আপনার খবর আছে, লস হবে। আপনি ডিসিশন নেবেন যে না, এই শেয়ার কিনবো না, বা এই শেয়ারটার দাম আছে 150 টাকা, তখন আপনি কি তাড়াহুড়া করে কিনে ফেলবেন, কারণ গর্ডন বলতেছে এটার দাম 166 টাকা হওয়া উচিত। তুমি 150 টাকা যদি কিনতে পারো তাহলে জিতবা। এটা হলো বাস্তব ব্যবহার। বাস্তব ব্যবহার না জানলেও চলবে। আপনি যারা যদি দুর্বল হন, এই তথ্যগুলো, এই 5টা তথ্য খুঁজে বের করবেন, এই সূত্রের মাঝে এগুলো বসাবেন, আর অঙ্ক হয়ে যাবে, 10 পেয়ে যাবেন। হ্যাঁ, এখন যদি আর এর মান এরকম হয়, 11% হয়, আমি করে দিব না, এটা আপনারা করে আনসার গুলা বলেন। এই 12 জায়গায় 0.11 লিখবেন। আনসার কত আসে বলে দেন, কমেন্টে লিখে দেন আনসার কত আসে। কমেন্টে যা লিখবে তাই আমি লিখে দিব, ভুল হলেও লিখে দিব, সঠিক হলেও লিখে দিব। কারণ কি, আপনি আপনাকে তো এটা ক্যালকুলেটর চাইবা কত আসবে, এটা তো আমার শিখাই দেওয়া দায়িত্ব না। আপনি অলসের মতো বসে আছেন কেন? আপনি করেন। আমি যদি আপনাকে এইভাবে করে দিই, পরীক্ষা হলে তো আমি থাকবো না, আপনাকে কে করে দিবে এগুলা? 157.89। পরেরটা কত আসবে? এইসব কোনো প্রশ্ন হয় না, কোন মডেল ভালো কোন মডেল খারাপ এরকম কোনো কোয়েশ্চেন হয় না। 137.36 কোয়েশ্চেন হয় হলো মডেল বের করো। আচ্ছা, যাই হোক, আপনাদের যে এই অঙ্ক রিলেটেড যা বুঝাইলাম, এটার মাঝে কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করেন। এটা কখন ব্যবহার করব, কোনটা ভালো কোনটা খারাপ, এইগুলো তো এখনো শিখাই নাই। শিখতে তো আরো ক্লাস করতে হবে, আরো 2-1টা, নাকি? এক ক্লাসে তো একেবারে সব শেখা যাবে না। এখন আপনার যদি এই কোনো কোয়েশ্চেন থাকে অঙ্ক নিয়ে, তাহলে আপনি হাত উঠান, আমি আপনাকে প্রশ্ন করার সুযোগ দিচ্ছি। বলেন কি প্রশ্ন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি অঙ্ক বুঝছি, বাট আমাদের ভ্যালুয়েশন নামে একটা টপিক ছিল স্যার, হ্যাঁ, কোন জায়গায়? এই যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে। ভ্যালুয়েশন এই অঙ্কে আছে, আজকে যে করাইতেছি এটার মধ্যে আছে? না স্যার, তৃতীয় অধ্যায় ছিল তো, স্কিপ করলে চতুর্থ অধ্যায় চলে গেলেন, এই জন্য কোশ্চেনটা করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্য অধ্যায়ের কথা বলছেন?
হ্যাঁ স্যার, ওই যে ভ্যালুয়েশন, ওই ভ্যালুয়েশন টপিকটা ওই আচ্ছা শীটের মধ্যে। আচ্ছা, সমস্যা নাই, ওইটা নিয়ে আবার আলোচনা করো, সলভ ক্লাস পাবেন। হ্যাঁ, আজকে হলো ডিভিডেন্ড পলিসির এই অঙ্ক নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটা নিয়ে আপনি কথা বলতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয়, আপনাদের যারা ম্যানেজমেন্ট ফোর্থ ইয়ার আছে তাদের কিন্তু এই বইটা আছে, যারা অ্যাকাউন্টিং থার্ড ইয়ার আছে সেম বই, সেম সিলেবাস, সেম অঙ্ক, খালি পরীক্ষা আলাদা হয়, প্রশ্ন আলাদা হয়। এখন ম্যানেজমেন্টে যারা আছে তাদের কিন্তু এখান থেকে 10 পাওয়ার সুযোগ আছে। কিভাবে? প্রথম হলো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এই অধ্যায়টা আছে। ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট নামে যে বইটা আছে ওইখানেও 10 নম্বর পাওয়ার সুযোগ আছে, চ্যাপ্টার সাথে এটা আছে। এক ঢিলে দুই পাখি। ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে এই চ্যাপ্টার থেকে এই বছরের আগের বছর প্রশ্ন আসছিল 24 না 28। সো অধ্যায়টা অনেক সহজ এবং এখান থেকে প্রশ্ন আসে। সো সবাই গুরুত্ব সহকারে করবেন। আশা রাখি বুঝতেও পারছেন, না হলে হাত উঠাইতেন কথা বলার জন্য। আরেকজন কথা বলার জন্য হাত উঠাইছে, বলেন কি প্রশ্ন? এই অঙ্ক নিয়ে প্রশ্ন করবেন, বাইরের কোয়েশ্চেন না। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমার প্রশ্নটা হচ্ছে স্যার, সাজেশনের এদিকে 2021 দেওয়া স্যার, আমাদের না 2022 হবে। আচ্ছা, আপনার সাজেশন তো এখনো বেরিয়েছে না, সাজেশন বেরিয়ে নেই। এটা তো শীট, সাজেশন তো পরীক্ষার 1 মাস আগে বেরোবে। এই শীটটা হলো আপনার সবারই সমান, সব বছরই সমান থাকে। সাজেশনটা হয় কি পরীক্ষার আগে বেরোবে, এখন বেরোয় নেই, তো এই জন্য এই যেটা প্রিন্ট করছেন যেগুলো পড়াচ্ছে এগুলো পড়তে থাকে না। ওই 21-22 এত চিন্তা করার করে মাথা নষ্ট করেন না, সাজেশন পরীক্ষার আগে পাবেন। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস দেখা হবে। আপনাদের একটা ছোট দায়িত্ব দিয়ে দিই, আপনারা অনেকে উপস্থিত আছেন, যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের প্রশ্ন কিন্তু বেশ কঠিন হইতেছে, বইয়ের হুবহু অঙ্ক আসে না। এখন থেকে যারা প্রাইভেট শুরু করে নাই, যারা পরীক্ষার আগে শুধু সাজেশন ভিত্তিতে পড়ে, তারা কিন্তু রেজাল্ট খারাপ হবে। এই জন্য আপনাদের বন্ধু বান্ধব বা আপনাদের পরিচিত অনেক যারা স্টুডেন্ট আছে তাদেরকে ইনফরমেশন দিয়ে দিবেন যে ইচ্ছা করলে এখান থেকে পড়ে বাসায় বসে বসে ভালো রেজাল্ট করার সুযোগ আছে। কিছু ফ্রি ক্লাস ইউটিউব থেকে বা ফেসবুক থেকে দেখে তোমরা সিদ্ধান্ত নিতে পারো। কারণ অনেকেই আছে যারা ফোর্থ ইয়ার থার্ড ইয়ার পড়তেছে, বিয়ে হয়ে গেছে, জব করতেছে, বিভিন্ন ধরনের প্রবলেম আছে, স্যারের বাসায় যায় পড়তে পারতেছে না, আমার কাছে পড়লে তো বাসায় বসে পড়া যাচ্ছে। তাহলে এই ইনফরমেশনটা একটু দিয়ে তাদের উপকার করবেন, এটা আমি আপনাদের কাছে বলে দিলাম। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।